আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক। স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। তিনি ভয়েস বাংলার নিয়মিত অতিথি। রাজ্জাকি ভাই, সম্প্রতি কয়েকটি ঘটনা, আহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপির দূরত্ব, জামাত ইস্যুতে রুল কবির রিজভীর বক্তব্য, নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে এক ধরনের তাড়াহুড়ো বা চাপ আছে। অন্যদিকে সেনাপ্রধান দেখা করেছেন খালেদা জিয়ার সঙ্গে। খালেদা জিয়া তিনি আজকেই যাচ্ছেন রাতে লন্ডনে। অন্যদিকে একটি সাক্ষাৎকারও সেনাপ্রধান দিয়েছেন, বলেছেন যে রাজনীতির সঙ্গে সেনাবাহিনী কোনোভাবেই জড়াবে না। সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ ফিরোজ ভাই, আপনাকে এবং আপনার ভয়েস বাংলার দর্শক শ্রোতাকে আমার সশ্রদ্ধ সালাম। অনেকগুলা বিষয় তো হচ্ছে এগুলা এখন। আহ, আমি সেনা প্রধান দিয়েই শুরু করি। আমি যেটা লক্ষ্য করেছি সেটা হলো এই যে সেনা প্রধান প্রধান বেগম খালেদা জিয়ার সাথে সম্ভবত 2 তারিখে দেখা করেছেন আমার যতটা মনে পড়ে। এবং তার আগে যদি আমি একটু পিছিয়ে যাই, সেখানে আমি দেখবো যে সেনা প্রধান প্রথম আলোকে একটা পত্রিকাকে একটা সাক্ষাৎকার দিছে। এবং সেই সাক্ষাৎকারে তিনি তিনটা বিষয় খুব গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। যার একটা হলো এরকম যে দেশবাসী নির্বাচন চায়, এটা একটা কথা উনি বলেছেন। এবং ইনুস সাহেব উনিও নির্বাচন দিতে চান এবং সেই লক্ষ্যে কাজ করছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে উনি বলেছেন, মানে সেনাপ্রধান বলেছেন যে ইনুস সাহেবকে এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাব। পাশাপাশি বলছে মাঠে আর্মি আছে এবং তারা লম্বা সময় ধরে আছে, তারা যত বেশি মাঠে থাকবে তত বেশি তারা নীতি বিবর্জিত কাজের সাথে জড়িয়ে যেতে পারে, এটা শঙ্কা করছেন। তারপরে 3 নম্বরে উনি যেটা বলছেন যে প্রশাসনের পুলিশ টুলিশ তারা কেউ কোনো কাজ করছে না। এবং এটার ব্যাপারে ওনাকে প্রশ্ন করা হলে উনি বললেন এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে, অর্থাৎ রাজনৈতিক দল এবং রাজনৈতিক সরকার লাগবে। রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে, রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয়। তার মানে ওনার এই কথাটা একটা নির্বাচনের দিকে একটা প্রতি একটা গুরুত্ব উনি দিচ্ছেন। পাশাপাশি আমি যদি এটা বলি যে আহ ইউনূস সাহেবও কিন্তু সর্বশেষ একটা নির্বাচনের দিন তারিখ ক্ষণ বল না, একুরেট না বললেও একটা সময়সীমা দিয়েছেন। তাতে মনে হচ্ছে যে নির্বাচনের দিকে যেতে চাচ্ছে আহ সেনাপ্রধান বলেন, ইউনূস সাহেব বলেন, ইত্যাদি যাই হোক না কেন। এবং তারপর যখন খালেদা জিয়ার সাথে উনি দেখা করছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় কথাটা আসছে এরকম যে উনি একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী দেখা করতেই পারেন। তিনি আবার কথাও আছে, নিয়ে অনেক কথা আছে। যেমন সেনাপ্রধান সাবেক 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 সেনাপ্রধান তো উনি একজন না, এরশাদ সাহেবও আছেন, তার ওয়াইফ ছিল, তার সাথে দেখা হয়নি। কিংবা আহ, এই 5ই আগস্টের পট পরিবর্তনের পর 5 মাস পরে কেন, অর্থাৎ প্রথম আলোর সাথে সাক্ষাৎকার দেওয়ার পরপরই উনি এটা আহ দেখাটা করেছেন। তাহলে এটা একটা মেসেজ যায়। কেন মেসেজ যায় বলি, কারণ সেনা প্রধানের মুভমেন্টটা এই সিচুয়েশনে এটা কিন্তু সহজ ব্যাপার না, সহজ ধরা যাবে না। এটা আমি খালি মুখে বললে হবে না। এইটা এই মুভমেন্টটা, প্রতিটা মুভমেন্ট কিন্তু হিসাব নিকাশ করা। জামাত বক্তব্য দেয় হিসাব নিকাশ করে, রিজভী সাহেব বক্তব্য দেয় হিসাব নিকাশ, প্রতিটা স্টেপ প্রধান উপদেষ্টা বলে। একমাত্র প্রধান উপদেষ্টাকেই দেখি যে খুব রিল্যাক্স হইতে কথা বলে, মানে উনি একেবারে সাদা মাটা সহজ সরল। তো সেই কারণে বললাম যে এটা একটা বার্তা, এবং আমার কাছে মনে হয় যে অনেকটা নির্বাচনের দিকে যে দেশটা যে যেতে চাচ্ছে সেই বার্তাটা সেনা প্রধানের বডি ল্যাঙ্গুয়েজে ফুটে উঠছে। কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার করলে ভালো করতেন উনি, কারণ বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে, সেটা একটু পরে আসতেছি। তার আগে আমার প্রশ্নটা হলো, সেনাপ্রধান যে সাক্ষাৎকারটা দিলেন এটা কি ওনার মানে রিফ্লেকশন অফ দ্য মাইন্ড অফ দ্য আর্মি চিফ পার্সোনালি, নাকি রিফ্লেকশন অফ দ্য মাইন্ড অফ এন্টায়ার আর্মি? এটা একটা ফ্যাক্টর। এই ধারণাটা দিলে দেশবাসীর বুঝতে সহজ হইতো যে তাহলে কি টোটাল সেনাবাহিনী নির্বাচন চায় কিনা, না উনি চাচ্ছেন বিষয়টা এইরকম। তো সেটা ক্লিয়ার করলে ভালো হতো। তবে আমার কাছে সন্দিহান কতগুলা জিনিসের সাথে কিন্তু বাংলাদেশের আহ প্রায় অনেক সেক্টরে অনেক লোক আছে। যেমন ধরুন বিডিআর হত্যা, 57টা অফিসার যখন মারা গেল, তখন কিন্তু তখনকার যারা কর্ণধার আর্মির নির্বিকার তাকিয়ে তাকিয়ে দেখছে। এবং আমি মনে করি যে সেনাবাহিনীর একটা বিরাট অংশ এটা মেনে নিতে পারে না, এবং এই বিচারটা হোক সেটা তারা চায়। পাশাপাশি আমরা যদি দেখি দেখি হেফাজতে ইসলামের উপর যে নির্যাতন করছে 2013 সালের 5ই মে, এবং সেখানে
কোনো সন্দেহ নাই যে বহু ডেড বডি হয়েছে। তো সেটার একটা আহ বিচার বোধহয় হওয়া দরকার, যেটার উপরে ভিত্তি করে আদিলুর রহমান গবেষণাও করেছেন। তারপর যদি আপনি আসেন যে আপনার দেশের গুম, খুন, বিচার বিরুদ্ধ হত্যা, তারপর উন্নয়নের নামে রিজার্ভের তফসিল করা, ব্যাংক লুট করা, এই এবং গণ অভ্যুত্থানের নামে সময়ে যে জুলাই যে গণহত্যা, এগুলার বিচার চায় না এমন কেউ বোধহয় নাই। দেশের প্রতিটা বিবেকবান মানুষ চায়, এবং কোন রাজনৈতিক দল কিন্তু অকপটে বলতে পারবে না এই বিচারটা তারা চায় না। এখন প্রশ্ন হচ্ছে এই, সেনাপ্রধান যে খালেদা জিয়ার ওখানে গেলেন, আমি নিশ্চিত করে বলতে পারি দেশে আজকে পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি খালেদা জিয়া নির্বাচন করেন, তিনি মানে মানে বিএনপি নিশ্চিতভাবে বিজয় লাভ করবে। এখন প্রশ্নটা অন্য জায়গায়। খালেদা জিয়া সম্পর্কে আমার ব্যক্তিগত কথা যদি বলি, উনি একজন আপসীন নেত্রী। উনি 10-12 বছর সাফার করছেন, খুব নির্মম ভাবে তার উপরে অত্যাচার করা হয়েছে, বিশেষ করে মানসিক অত্যাচার। এবং সে যখন প্রায় 10-12 বছর পর সেনাকুঞ্জে গেলেন, সেখানে যখন ইউনূস সাহেব তাকে সম্মান দিলেন, যথেষ্ট সম্মান, আমার কাছে মনে হয় তার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে যে তার চোখ দিয়ে পানি বেরিয়েছে। এই পানিটা কিন্তু আসলে মানে সে যে ব্যর্থ তা নয়, তার বিজয়, তার ভিতরে যে কষ্ট, একটা বিজয় দেখলো, এবং তাকে যে সম্মানটা দেওয়া হয়েছে সেটা যে পাওনা। তারপরে সেনাপ্রধান সেনাকুঞ্জে তার সাথে সৌজন্য সাক্ষাৎ তখন করেছিলেন, সেখানেও তার বডি ল্যাঙ্গুয়েজে দেখেছি কোথায় ছিল এই সম্মান, কেন আমার প্রতি অবিচার করা হলো। এবং তিনি একটা প্রমাণ করছেন যে তিনি একজন আপসী নেত্রী, গত 10 বছরে কোনো কথা বলেননি। গতকালকে বোধহয় তার স্থায়ী কমিটির সদস্যরা তার সাথে দেখা করেছে, উনি এমন কিছু বলেননি যেটায় একটা বিতর্ক তৈরি হতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে যেটা আমার প্রত্যাশা, সেটা বলবো এই, যে উনি 10 বছর ক্ষমতায় ছিলেন টানা, যদিও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন 3 বার, কিন্তু টানা 10 বছর ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় থাকার টোটাল মেকানিজমটা উনি জানেন, ক্ষমতায় থেকে কি করা যায় কি করা যায় না সেটা উনি জানেন। ক্ষমতায় থাকলে কি হয়, আন্তর্জাতিক রাজনীতিও এখানে এসে দানা বাঁধে। ক্ষমতায় থাকলে বহু কিছু মেনটেন করতে হয়, সব হিসাব নিকাশ করে, এবং তার যেহেতু নিজস্ব অভিজ্ঞতা আছে। তাহলে আমার কাছে একটা প্রশ্ন, যে বিএনপি কিন্তু একদিকে যেমন সংস্কার চায়, আবার নির্বাচনের জন্য চাপ দেয়, এবং নির্বাচনের ব্যাপারে কোনো সন্দেহ নাই বিএনপি বিজয় লাভ করবে। আমার হুম, কাছে মনে হয় এই মুহূর্তে বেগম খালেদা জি যদি একটা কথা বলেন, ওনার জন্য হুম। বোধহয় কাতারের আমির পাঠাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার রাতে। হুম, মঙ্গলবার রাতে, যাই হোক, সেটাও তার প্রতি বিরল সম্মান। এটা তিনি পাওনা, এবং সে আপসের নেতৃত্ব প্রমাণ করেছেন তার গ্রহণযোগ্যতা, তার কোনো প্রোটোকল নাই, তারপরে সেগুলো পাচ্ছে, এগুলো আমাদের জন্য গর্বের এবং সম্মানের। কিন্তু ওনার কাছে আমার যেটা চাওয়া পাওয়া, যেহেতু ওনার অভিজ্ঞতা আছে, সে কারণে বলছি যে আহ যদি বিএনপি নির্বাচন করলেই ক্ষমতায়, কিন্তু উনি যদি মনে করেন যে এই চাওয়া পাওয়াটা, এই বিচারগুলো জাতির জন্য করা দরকার, যেগুলো আমি বললাম, বিডিআর হত্যা বলেন, মেনলি বিডিআর হত্যা যদি আমি বলি, 57টা অফিসার মারা গেছে, এখনো নির্মম ভাবে বিনা বিচারে বহু বিডিআর জেল হাজতে রয়েছে। তো সবকিছু মিলিয়ে তো ফান্ড তসরুপ করা, দেশটাকে লুট করা, ব্যাংক লুট করা, বিচার বিরুদ্ধ হত্যা, জুলাই হত্যা, এইগুলার যদি বিচার করতে হয়, এবং উনি যদি মনে করেন ওনার অভিজ্ঞতার আলোকে, উনি যেহেতু 2 টার্ম ক্ষমতায় ছিলেন, যদি উনি অভিজ্ঞতার আলোকে মনে করেন যে হ্যাঁ এই বিচারগুলা করা সম্ভব, বিএনপি ক্ষমতায় গেলে করতে পারবেন, তাহলে আমি ওনাকে অনুরোধ করব, আপনি নির্বাচনের জন্য আপনার দলকে বলেন চাপ দিতে, এবং নির্বাচন করেন। আর যদি কোনো কারণে আপনি মনে করেন আপনার অভিজ্ঞতার আলোকে যে এই বিচার রাজনৈতিক সরকারের পক্ষে করা সম্ভব নয়, তাহলে আমাদের কাছে প্রশ্ন থাকবে, এই বিচারগুলো কি হবে না? সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি? আমি তো মনে করি সেক্ষেত্রে প্রয়োজনে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং করে সরকারকে সময় দিয়ে বিচারটা খুব জরুরি। আমি জানি এই বিচারের জন্য তো মানে কাঁপতেছে বহু উচ্চ মাপের মানুষ, বহু উচ্চ মাপের মানুষ কাঁপতেছে, এবং সেই উচ্চমানের মানুষরা যখন নির্বাচনের দিকে গুরুত্ব দেয়, সেই নির্বাচন মানে কিন্তু তা না, সেই নির্বাচন মানে প্রথমত হলো তাদের বেঁচে যাওয়া। সুতরাং এটা যদি হয়ে যায়, তাহলে এই দেশে যেটা হবে, মানুষের আস্থা সংস্থা সব নষ্ট হয়ে যাবে, দেশটা কোথায় যাবে জানি না, কারো উপরে আস্থা রাখার মতো জায়গা আর থাকবে না। 1 নম্বর। 2 নম্বর, যদি উনি এটা করেন যে না এই বিচারটা জরুরি,
পাশাপাশি শুধু তাই নয়, এক্ষেত্রে উপদেষ্টাদের বিরাট ভূমিকা রাখতে হবে। এই মুহূর্তে সবচেয়ে বেশি জনসমর্থিত দল কিন্তু বিএনপি, মুখে আমরা গল্প যতই করি না কেন। সুতরাং তারা এই সরকারকে চাপ দিয়ে নির্বাচনও নিতে পারেন, আবার এই সরকারকে সময় দিয়ে বিচার করার জন্য দায়িত্ব দিতে পারেন। পাশাপাশি একটা কথা বলতে হবে, আমরা যেহেতু দেখতেছি একটা পার্টি করতে চাচ্ছে, কিংস পার্টি। আপনার রাজনৈতিক দল অনেক হতে পারে বাংলাদেশে, যেহেতু বিএনপির নাকের ডগায় একটা আমরা দেখতেছি সরকারের ছত্রছায়া একটা পার্টি হতে যাচ্ছে, তাহলে নেচারালি বিএনপি ভয় পাবে। বা ভয় না, শুধু সরকারি ছত্রছায়া হলে তারা কেন অ্যালাউ করবে? সেক্ষেত্রে সরকারকে প্রতিশ্রুতি দিতে হবে যে পার্টি 10টা হোক, কিন্তু কোনোভাবেই সরকারি পৃষ্ঠপোষকতায় পার্টি হতে পারবে না। কেননা বিএনপি যদি ছাড়টা দেয় যে ন্যায় বিচারের স্বার্থে, এবং ওই বিচারগুলোর করার জন্য যদি ছাড় দেয়, আর এই ফাঁকে যদি আপনারা আপনাদের মতো করে দল গঠন করবেন, কিংস পার্টি করবেন, দল আপনারা গঠন করেন, কিন্তু সরকারি ছত্রছায়ায় নয়, সরকারি পৃষ্ঠপোষকতায় নয়। এই আন্ডারস্ট্যান্ডিং প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভিতরে থাকতে হবে। পাশাপাশি আরো একটু যদি টেকনিক্যালি আমি বলি, ছাত্রদের সাথে বিএনপি, ছাত্র সমাজ এবং সবার সাথে সমন্বয় করে বিচারটাকে এনশিওর করতে হবে। এবং ছাত্রদেরকে বলতে হবে, ছাত্র যারা পিওর ছাত্র, এখনো ছাত্র, তাদেরকে বাসায় যেতে হবে। পরিষ্কার, ছাত্ররা দল করতে পারবে, কিন্তু ছাত্রদের এখন লেখাপড়ার নামে বাসায় যেতে হবে, জেনারেশন ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমি পরিষ্কার ভাবে বলছি, যদি রাজনৈতিক ভাবে বিএনপি মনে করে যে এই বিচারগুলো জনদাবি, এবং এই বিচারগুলো যদি করতে পারে, আমার কাছে মনে হয় এই মুহূর্তে প্রধানমন্ত্রী, মানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যা বাংলাদেশের মানুষের কাছে স্বর্ণাক্ষরে তার নামটা লেখা থাকবে। এই বিচারটা করা জরুরি। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলি, যে জামাত এবং বিএনপির ভিতরে যে দ্বন্দ্বটা আমি দেখছি, এটা দ্বন্দ্বটার কারণ খুবই যৌক্তিক বলে আমি মনে করি। কারণ জামাত সম্প্রতি একটা কথা বলেছে, সেটা কি, যে বাংলাদেশে দুইটা অর্গানাইজেশন বা সংগঠন যদি বলি, সেনাবাহিনী এবং জামাত হলো দেশপ্রেমিক। মানে সেনাবাহিনী দেশপ্রেমিক, এই কথা, এই সার্টিফিকেট দেওয়ার জন্য উনি কে? 1 নম্বর। 2 নম্বর, সেনাবাহিনী আর তিনি দেশপ্রেমিক, এই কথাটা বলার অধিকারী বা তার কি? উনি জামাতের সাথে নিজেকে মিলাচ্ছেন কেন, কিংবা আর্মিকে তার সাথে সম্পৃক্ত করতে যাচ্ছেন কেন এই বিশ্বাসের প্রশ্নে? এটা মারাত্মক অবজেকশনেবল, আপত্তিকর। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় ওনার রোলটা কি ছিল সেটা দেশবাসী জানে। ওনাদের একটা খোরা যুক্তি থাকতে পারে যে আমরা চাই না এই দেশটা ভাঙুক, ঠিক আছে, ভালো কথা, কিন্তু দেশ যখন ভেঙেছে, 2 ভাগ হয়ে গেছে, আপনাদেরকে সাথে সাথে মেনে নেওয়া উচিত ছিল। কিন্তু আপনারা এখনো মেনেছেন বটে, কারণ দেয়ার ইজ নো অপশন, কিন্তু আপনার এই কম্পারিজনটা খুবই খারাপ। সুতরাং আপনার সাথে বিএনপির যে দ্বন্দ্বটা, সেটা খুবই যৌক্তিক। প্লাস আপনারা এই যে ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি, এই কিংস পার্টি বলি, যা কিছু বলি, টোটাল নেপথ্যে আপনারা আছেন। সুতরাং আপনারা যদি এই ষড়যন্ত্র করতে চান, যে এটা তো কেউ মেনে নিবে না, সুতরাং কোন ষড়যন্ত্র আমরা দেখতে চাই না। সবাইকে সহজ সরল হতে হবে। ইউনূস সাহেব সহজ সরল থাকবেন, বিএনপি সহজ সরল থাকবে, জামাত সহজ সরল থাকবে। জামাতের কাছে প্রশ্ন, আপনি বিচার চান কিনা? বিচার যদি চান দেন। আপনারা তো সরকারকে সুযোগ সময় দিচ্ছে, বারবার বলতেছেন কেন? বিকজ আপনারা জানেন যে নির্বাচনে আপনাদের ক্ষমতা আসার ইয়ে নাই, এই জন্য আপনারা সময় নিয়ে একটা দল বানাইতে চাচ্ছেন। আর বিএনপি নিশ্চিত ভাবে আসবে। কিন্তু আমার একটাই দাবি, বিএনপির বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশে বহু প্রশাসনের লোক আছে, পুলিশের অনেক লোক আছে ভিতরে, আর্মির একটা বিরাট অংশ তো বিচার চাই, এবং বিবেক মানুষ এই বিচারগুলো চায়। এবং এই বিচার যদি করতে পারেন, আপনারা ক্ষমতায় এসে এনশিওর করতে পারেন, তাইলে আপনারা উপদেষ্টাদেরকে বলবো তাদের সাথে লিয়াজও করেন, আন্ডারস্ট্যান্ডিং করেন, যে কিভাবে আপনারা ক্ষমতায় থাকবেন। এবং দল 5,000 হোক, 500 হোক, কিন্তু নেপথ্যে এই এই ছত্রছায়া সরকারি পৃষ্ঠপোষকতায় হতে পারবে না। সেক্ষেত্রে আমরা যদি দেখি, যেমন নাহিদ বলেন, আসিফ মাহমুদ বলেন, তারা কিন্তু সবই এই সমন্বয়কদের। সুতরাং তাদেরকে, আপনার দল করতে হলে তাদেরকে পদত্যাগ করাতে হবে। কারণ বিএনপির একটা আস্থা জমতে হবে যে কিংস পার্টি বানাইতে এই যোগাযোগ। কারণ বিএনপি কেন মাঠের থেকে চলে যাবে? নির্বাচনের উদ্দেশ্যে ক্ষমতায় থাকা। আমি বিএনপিকে অনুরোধ করতেছি, এই বিচারগুলা করার জন্য আপনি দেশবাসীকে সময় দেন, মানে সরকারকে সময় দেন, কিন্তু সেইটাকে এনশিওর করতে হবে এই সরকারের, এনশিওর করতে হবে এই জামাতের, এনশিওর করতে হবে এই যে পার্টি হতে যাচ্ছে, কি বলে, যে জাতীয় নাগরিক কমিটি, তারা সম্পৃক্ত নয় এবং সরকারের কোনো পৃষ্ঠপোষকতা থাকতে পারবে না। এটা হলো আমার এই বক্তব্য। একটি বিষয় আপনাকে জানতে চাই। ব্রিটিশ এমপি রূপা হক এসেছিলেন এবং আহ, তারা তার কাছে ডক্টর ইউনূস বলেছেন নির্বাচনের সম্ভাব্য 2টি সময় দেওয়া আছে। একটা হচ্ছে ডিসেম্বর 23, আর একটা হচ্ছে 26 জুন।
আপনার কাছে কি মনে হয় কোন প্রেক্ষিতে বলছে? তার মানে বিদেশিরাও কি এখন চাচ্ছে যে নির্বাচন হোক দ্রুত? হ্যাঁ, শোনেন, যারা গণতন্ত্রকামী বা গণতন্ত্রকে প্রেফার করে তারা নির্বাচন চাইবেই। এবং সেক্ষেত্রে নির্বাচনটা যদি সুরাহার একটা পথ হয়, অবশ্যই নির্বাচন দিয়ে দেশটাকে স্টেবল করা যায়। কিন্তু আমরা যে লক্ষণটা দেখতেছি, স্টেবল করা খুবই কঠিন। কেন কঠিন আমি বলছি, যেই প্রশাসন আমাদের সাজানো আছে, আমি জানি নির্বাচন করলে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু সেই প্রশাসনকে বিএনপি মোকাবেলা করতে পারবে কিনা সেটাও একটা প্রশ্ন আমাদের কাছে থেকে যায়। পাশাপাশি আমি একটা জিনিস দেখলাম, এই প্রথম একটা সরকার দেখলাম যে সরকার অকপটে কৈফিয়ত দেয়, প্রশ্ন করলেই কৈফিয়ত দেয়। যেমন নুরুল কবির সাহেবের কাছে একটা ইন্টারভিউ নিছিল এই কয়েকদিন আগে, সেখানে সে অকপটে কৈফিয়ত দিয়েছে। কি কৈফিয়ত দিয়েছে? যে নুরুল কবির সাহেব তাকে প্রশ্ন করলো যে আপনি কি, আপনার অনেক উপদেষ্টা আছে ব্যর্থ, এবং সেই ব্যর্থ উপদেষ্টাদের ব্যাপারে আপনার কি পদক্ষেপ? উনি জবাব দিলে আমি নিজেই তো ব্যর্থ, আমি নিজে ব্যর্থ হয়ে ওদেরকে কিভাবে জবাব দিব? একটা সহজ সরল কথা। আবার বলছে আপনার রাজনৈতিক দলের সাথে কি ঐক্যমত্য হয়েছে? আমার কাছে যখন রাজনৈতিক দলগুলো আসে, আমি দেখি আমাকে ছাড়া কিছু বোঝে না, যথেষ্ট ঐক্যমত্য আমরা দেখি। কিন্তু এখান থেকে বেরিয়ে ওনারা এক এক রকমের কথা বলেন। তাহলে এই সহজ সরল বক্তব্যের ভিতরে উনি কিন্তু একটা রাজনীতিবিদদের একটা ক্যারেক্টার তুলে ধরলেন যে এদের বৈশিষ্ট্যটা কি। এবং ইউনূস সাহেব কিন্তু সহজ সরল ভাবে অকপটে সত্য কথা বলছেন, এবং উনি বলছেন ব্যর্থ। আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে নুরুল কবির সাহেব কিছুদিন আগে বলছিলেন এনজিও চালানো রাষ্ট্র চালানো এক নয়। সেখানে সে জবাবটাও কিন্তু উনি দিয়ে দিচ্ছেন আমি ব্যর্থ। তার মানে ইউনূস সাহেবের মতো লোকের কাছে ওই বার্তা নিশ্চয়ই পৌঁছেছে যে বলছেন। কিন্তু প্রশ্ন, এবং এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক নয় কথাটা নুরুল কবির সাহেব বলছেন, ভালো কথা। কিন্তু আমার কথা হইলো এই, রাষ্ট্র যদি না চালাইতে পারে এনজিও চালায়, তাহলে একজন সাংবাদিক উনি কি চালাইতে পারবেন? একজন ডাক্তার সে কি চালাইতে পারবেন? একজন ইঞ্জিনিয়ার সে কি চালাইতে পারবেন? একজন লয়ার সে কি চালাইতে পারবেন? এবং রাষ্ট্র যারা অতীতে চালাইছেন, তারা কি কোনো পূর্ব অভিজ্ঞতা নিয়ে এসে দেশ চালাইছেন? আপনি যখনই যাবেন তখনই তো আপনার জন্য প্রথম। তো আপনি এই কথা কেন? রাষ্ট্র পরিচালিত হচ্ছে না প্রপারলি বিকজ অফ প্রশাসনের জন্য। সেই প্রশাসনটার ব্যাপারে কিন্তু আজ পর্যন্ত কারো কথা নাই, শুধু তার ব্যর্থতার দিকটা তুলে ধরছেন। এবং তাকে সে, সবাই কৈফিয়ত চায়, তাকে অসহায় বানায়, এবং সে অসহায়ের মতো জবাব দেয়। কিন্তু একবারও চিন্তা করে না যে প্রশাসন না নামলে কাজ করা যায় না। অতীতে যত সরকার ছিল, সবাই প্রশাসন দিয়ে যেমন অন্যায় অবিচার করছে, আবার প্রশাসনের সহযোগিতায় আন্দোলনকারীরা তাদেরকে নামিয়ে দিয়েছে। কিন্তু ইউনূস সাহেবকে তো সেই কথাটা কিন্তু আজ পর্যন্ত কেউ বলে নাই, কেউ একটা ফর্মুলাও দিতে পারে নাই যে প্রশাসনটা নামবে কিভাবে। আমি একমাত্র জানি প্রশাসন মাঠে নামবে কখন, যদি ইউনূস সাহেব চলে যায় তবেই প্রশাসন নামবে সেই জায়গাটায়। সুতরাং আমরা প্রশ্ন করার কই সুযোগ পাইলেই কই প্রশ্ন করতেছি। অতীতে কিন্তু আমরা দেখি নাই ইউনূস সাহেবরে সবাই গিয়ে এরকম প্রশ্ন করে। এই যারা তত্ত্বাবধায়ক সরকার ছিল করে নাই, শেখ হাসিনাকে কেউ এরকম প্রশ্ন করে নাই, নেগেটিভ প্রশ্ন খালেদা জিয়াকে কেউ করে নাই, কেউ করতে পারে নাই। সুযোগ পেলে কিন্তু আমরা প্রচন্ড রকমের ইয়ে করি, কিন্তু আমরা একবারও ভাবি না যে সব নেগেটিভ দিকটা তুলে লাভটা কি, পজিটিভ দিকেও তো কিছু আছে। উনি তো অর্থনীতিতে রিকভার করছেন। আর একটা বিষয় আপনাকে বলি, ছোট করে একটু জবাব দেবেন। সেটা হচ্ছে টিউলিপ সিদ্দিকী এবং তার বোন আজমিরা দুইজনকেই বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ দুইজন, একজন আইনজীবী আর একজন ব্যবসায়ী, ফ্ল্যাট উপহার দিয়েছেন। এবং এমন একটা সময় জিনিসটা প্রকাশ হলো যখন নাকি ওই শেখ হাসিনা এবং রেনা পরিবারের বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকা পাচারের একটি অভিযোগ দুদক তদন্ত করছে। আপনার কাছে কি মনে হয় এই উপহারগুলো, তারা ব্রিটিশ এখন তো নাগরিক, তো বাংলাদেশিদের কাছ থেকে উপহার নিচ্ছে, এটার কি কোনো দুর্নীতির প্রথম যোগসূত্র আছে? না না, প্রথম প্রথম কথা হলো আজকে ইউনূস সাহেবের মতো একটা লোক যদি না থাকতো এই দেশে, এই বিষয়গুলো আসতো না। এখন যদি বলেন কেন আসছে, ভিন্ন কথা। ইউনূস সাহেব মানে একটা ব্যাপার। তো এখন যে কথাটা আসছে টিউলিপ সম্পর্কে, আপনি যদি শেখ হাসিনা, শেখ রেহানা তারা যে কার্যক্রম করছে অর্থনীতির ব্যাপারে, তাতে এখন মনে হয় কি জানেন, যুক্তরাজ্য যেমন একটা দেশ, কি কত তুচ্ছ মনে হয় যে একটা ফ্ল্যাট নিয়ে মন্ত্রিত্ব চলে যাওয়ার মতো উপক্রম হয়েছে। তার মানে কি? তার মানে কোনোভাবে চুরি এলাও করে না। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী এখানে বসে বলতো আমার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক, এবং সে হেলিকপ্টার ছাড়া চলে না, এবং তাকে পানিশমেন্ট দিছি কি তার আইডি কার্ডটা আমি নিয়ে গেছি। অথচ লন্ডনের মতো একটা দেশ একটা ফ্ল্যাটের জন্য মন্ত্রিত্ব হারাতে পারে। তাহলে বুঝেন দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স কোথায়। আমার কাছে মনে হয় পার পাবে না এখন। আহ, এবং এটা খুবই জাস্টিফাইড যদি আজকে এটা যুক্তরাজ্য কোনো কারণে এখানে বিচারটা তার না হয়, তার মন্ত্রিত্ব না যায়, তার ফ্ল্যাট ইস্যুতে না যায়,
তাহলে যুক্তরাজ্য সম্পর্কেও বিরূপ ধারণা হবে অন্যান্য দেশে, যে যাদেরকে মনে করতাম নীতিবান তারাও সেই একই জিনিস। সুতরাং আমি মনে করি তারা একটা অ্যাকশন নিবে বইলা, এবং এটা ইনুসের এখানে বসে থাকার সাথে একটা বিরাট সম্পর্ক আছে। অবশ্যই। অনেক ধন্যবাদ রাজাকি ভাই। আহ দর্শক শুনছিলেন সমসাময়িক কয়েকটা বিষয় নিয়ে আমাদের আলোচনা। এই আলোচনাগুলো আগামীতে অব্যাহত থাকবে, আশা করি সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।